আগের দিনে তোমাদের পড়ানো হয়েছিল লিঙ্গুইস্টিক্স পোর্শনের শর্ট নোট যেগুলো থাকে, 6 নাম্বার করে 3টে লিখতে হয়, যে ফোনেটিক্যাল চেঞ্জের ওপরে। তো ফোনেটিক্যাল চেঞ্জ বলতে যেটা বাংলায় ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন বলে ক্লাস 9-10-এর প্রশ্ন থাকতো, ওই স্বরভক্তি, স্বরাগ্রম, অপিনিহিতি, সমীভবন, এই জাতীয় জিনিসগুলো এগুলোই আছে পালিতে। তো এইগুলো যে করানো হচ্ছে এগুলো খুব ভালোভাবে তৈরি করবে। এখানে 32টার মতন নোট দেয়া আছে। তো এগুলো থেকে ফুল মার্কস পাওয়া যায়, মানে 3, 6, 18-তে 18 পাওয়া যাবে। এছাড়া লিঙ্গুইস্টিক্স পোর্শনের যে পুরো বাকি যে 50 নাম্বার আছে সেখানে কিন্তু এই ধ্বনিতাত্ত্বিক পরিবর্তনগুলো বিভিন্ন প্রশ্নের মধ্যে ঘুরে ফিরে আছে, এবং এই জিনিসগুলো ভালো করে বুঝতে পারলে লিঙ্গুইস্টিক্স পোর্শনের যে 50 নাম্বার সেখানে তো কাজে লাগবেই। তাছাড়া 50 নাম্বার যে গ্রামার আছে সেই জায়গাতেও অনেক জায়গায় এই জিনিসগুলো বুঝতে সুবিধা হবে এই থেকে। তো আগের দিনে এখানে যেগুলো হয়েছিল, ট্রিটমেন্ট অফ ডিপথংস ইন পালি। ডিপথং মানে হচ্ছে ওই এবং ও যৌগিক স্বর বোঝায়। এগুলোর পরিবর্তন পালিতে কিভাবে হয় সংস্কৃত থেকে। ট্রিটমেন্ট অফ সংস্কৃত সিবিলান্ট। সিবিলান্ট মানে হচ্ছে শীষ ধ্বনি, মানে 3টে যে স আছে সেগুলো পালিতে কি পরিবর্তন হয়। ট্রিটমেন্ট অফ রি অ্যান্ড লি। রি এবং লি এর কী পরিবর্তন হয়, এগুলো রোমান স্ক্রিপ্টে আছে। রোমান স্ক্রিপ্ট একটু দেখিয়ে দিলে ভালো হয়, আজকে থাক, পরের দিন দেখাবো। আচ্ছা, ট্রিটমেন্ট অফ বিসর্গ। বিসর্গের কি পরিবর্তন হয়। ট্রিটমেন্ট অফ সংস্কৃত কনসোনেন্টস ইন পালি। সংস্কৃত ব্যঞ্জনবর্ণ পালিতে কি পরিবর্তন হয়। আর হয়েছিল শর্টেনিং অফ ভাওয়েলস। এই 6টা, মানে স্বরবর্ণ কিভাবে হ্রস্ব হয়, দীর্ঘস্বর কিভাবে হ্রস্ব হয়, তার কিছু নিয়ম এবং এক্সাম্পল। আজকে 7 নম্বর থেকে হবে। 7 নম্বর যেটা আছে, কম্পেনসেটরি লেন্থেনিং অর কম্পেনসেশন। কম্পেনসেশন মানে আমরা যেটা জানি ক্ষতিপূরণ। কম্পেনসেটরি লেন্থেনিং এর ব্যাপারটা হচ্ছে যে এখানে দুটো স্টেপ হয়। প্রথমে হচ্ছে যে একটা দীর্ঘ স্বর থাকছে, দীর্ঘটা হয়ে গেল হর্ষ, আবার এই হর্ষ থেকে এগেন এটা দীর্ঘ হচ্ছে। এখানে একটা স্টেপ 1 একটা হবে, আবার দীর্ঘ থেকে হর্ষ, হর্ষ থেকে আবার দীর্ঘ স্টেপ 2-তে। আচ্ছা, এখানের বিষয়টা কি বলা হচ্ছে, যুক্তাক্ষর কিংবা অনুস্বারের পূর্বস্বর দীর্ঘ মাত্রাযুক্ত ধরা হয়। আচ্ছা, এখানে লিঙ্গুইস্টিক্সের ফার্স্ট ক্লাসে তোমাদের কিছু বিষয় বলেছিলাম, অথবা আগের দিনে ক্লাসে, যে এখানে কিন্তু ওই হর্ষস্বর, দীর্ঘস্বর, মহাপ্রাণ, অল্পপ্রাণ ইত্যাদি এই যে ক্লাসটা হয়েছিল ওই জিনিসগুলো ভালো করে মনে রাখতে হবে, নাহলে কিন্তু পড়া মানে বুঝতে অসুবিধা হবে। আর আরেকটি বিষয় ওখানে বলেছিলাম যে বর্ণ বিশ্লেষণের ব্যাপারটা কিছুটা আয়ত্তে রাখতে হবে। আর বর্ণ বিশ্লেষণের সঙ্গে রিলেটেড হচ্ছে পূর্বস্বর, পরবর্তী স্বর, মানে কোন বর্ণটা আগে কোনটা পরে, এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে। এখানে বলছে যে যুক্তাক্ষর কিংবা অনুস্বরের পূর্বস্বর দীর্ঘ হয়। এবারে এখানে দুটো উদাহরণ আছে, উদাহরণ দিয়ে আগে দেখানো। হর্ষ শয়ের রেপ আছে, তাহলে শয়ের রেপের আগে যে হটা আছে সেইটাকে দীর্ঘ মাত্রা মানে 2 মাত্রা হিসেবে ধরা হবে। এটা যারা ছন্দের ক্লাস করেছো তারা জানো যে এইটাকে 2 মাত্রার ধরা হয়। দীর্ঘ স্বরে 2 মাত্রা হয়, তাহলে এই হটা হচ্ছে 2 মাত্রা। এখন হ থেকে এটা হচ্ছে মিডল স্টেপে হর্ষ হচ্ছে, যেটা প্রয়োগ পাওয়া যায় না বলে অ্যাস্টেরিক সাইনটা দেওয়া হয়েছে, মানে এটা অনুমিত রূপ। এবং এইখান থেকে শয়ে রেপটা শয়ে শয়ে হলো, শয়ে শয়ে থেকে একটা সিঙ্গেল স হলো। তো তাহলে হর্ষতে হ হচ্ছে 2 মাত্রা, আর শয়ে রেপটা শয়ে শয়ে হয়ে যখন একটা স হয়ে গেল, এখানে যদি হ আর স পড়ে থাকে তাহলে এই হটা তো 1 মাত্রা হয়ে যাচ্ছে। যুক্তাক্ষরের আগে দীর্ঘ মাত্রা ধরা হয়, এখানে যুক্তাক্ষর বা অনুসারের আগে বলা হয়েছে।
তাহলে এইখানে যে এইটি মানে হর্ষ হয়ে যাচ্ছে, এই হর্ষ হওয়াটাকে আবার তার যে দুই মাত্রা অবিকল রাখার জন্য এইটাকে দীর্ঘ করে দেওয়া হলো, তাহলে হয় আকার বসিয়ে দেওয়া হলো হাস। তাহলে এইটা যেটা দুমাত্রা ছিল সেখান থেকে এটা একমাত্রা হয়ে যাচ্ছিল, একমাত্রা হয়ে যাওয়ার জন্য ওটাকে আবার দীর্ঘস্বরে পরিণত করা হলো। তো এই হর্ষ জায়গাতে যখন এখানে স এরকম হচ্ছে, এই জায়গায় যে এইখানে যে এটা একমাত্রা হয়ে যাচ্ছিল, সেই মাত্রার যে ক্ষতিপূরণের জন্য এখানে দীর্ঘস্বরের বসানো হচ্ছে। এখানে দীর্ঘস্বর করে দেওয়া হচ্ছে। অনুরূপে যখন সিংহ শব্দটা আসছে, সিংহর সিং অনুসার আছে, তাহলে এই সিটা হচ্ছে এখানে দুই মাত্রা। এখন এইখানে অনুসারে যখন চলে যাচ্ছে, যদি শয়ে হয়, তাহলে এই ছটা দুই মাত্রা থাকবে না, কেননা অনুসার চলে গেছে। পরে অনুসার থাকলে এটা দুই মাত্রা হবে, এক মাত্রা হয়ে যাচ্ছে। কিন্তু ওর আসলে ছিল দুই মাত্রা, সেটা বজায় রাখার জন্য এইটাকে দীর্ঘই করে দেওয়া হলো, সি হলো। এবারে কি লেখা হয়েছে সেটা দেখো। বলা হচ্ছে যে যুক্তাক্ষরের একটি, মানে যুক্তাক্ষরে তো দুটো বর্ণ থাকে, যেমন হর্ষতে র আছে, স আছে, সেটা যখন অ্যাসিমিলেশন দুটো সিমিলার হয়ে যাচ্ছে, দুখানা স হচ্ছে, সেখান থেকে শেষে আবার একটা থাকছে। যুক্তাক্ষরের একটা যদি লোপ পায় কিংবা অনুসার লোপ পায়, এইখানে সিংহতে আমরা দেখছি অনুসার লোপ পাচ্ছে। তো মাত্রা পূরণের জন্য হর্ষস্বরের দীর্ঘত্ব হচ্ছে। তাহলে এইখানে যেটা এক মাত্রা হয়ে যাচ্ছিল সেটাকে আবার দুই মাত্রা বজায় রাখার জন্য যে হর্ষস্বর ছিল সেটাকে আবার দীর্ঘ করে দেওয়া হচ্ছে। এই জাতীয় পরিবর্তনকে কম্পেনসেটরি লেন্থেনিং বলা হয়। বাংলা বলা হচ্ছে মাত্রাপূরক দীর্ঘীভবন। কেউ কিছু বললে তোমাদের মধ্যে? স্যার বলছিলাম ওখানে স্যার যে হস্ত থেকে হাসও করা হচ্ছে, স্যার আকারই কেন যুক্ত করা হচ্ছে স্যার ওখানে? এটার ব্যাপার হচ্ছে যে তোমাদের এই ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে কোনটা দীর্ঘ মানে পেয়ার হয়, তো এগুলো অ আর আ হচ্ছে পরস্পরের পেয়ার, এর সংস্কৃতে সবর্ণ বলে। অ আর আ এরা দুজন হচ্ছে ভাই ভাই, এ ছোট ভাই এ বড় ভাই। হর্ষই আর দীর্ঘই এরা হচ্ছে তাই, এ ছোট এ বড়। তাহলে এদের যখন ইন্টারচেঞ্জ হয় স্বরবর্ণের, যদি বলা যে এর ইয়ে দীর্ঘ হবে, তাহলে ইয়ে দীর্ঘ দীর্ঘই হবে, তার জায়গায় আও হবে না আর দীর্ঘও হবে না। তো এই পেয়ারে চলে। এবার এইখানে এটা যেটা পড়ে থাকছিল মানে হর্ষ এই ফরমেশনে, সেটাকে দীর্ঘ করতে গেলে তাহলে তো ওর অয়ের যে দীর্ঘ ফরমেশন আছে সেটাকে রাখতে হবে, মানে আ। আচ্ছা, এখান থেকে কারোর বুঝতে কিছু অসুবিধা আছে? আচ্ছা, এর পরের এটা তাহলে বলছি 8 নাম্বার। 8 নাম্বার যেটা আছে অ্যাবলট। তো এটা এগুলো কিন্তু লক্ষ্য রাখবে, এগুলো বহুবার এসেছে 19-এ, 14, 3-এ। এখানে এটা দেখো 16, 13, 11, 3, এই জিনিসগুলো ভালো করে তৈরি করবে আর ফুল মার্কস পাওয়া যাবে। মানে একটা লিখলে এখানে 6-এ 6। আচ্ছা, অ্যাবলটের বিষয়টা হচ্ছে এখানে সব হচ্ছে স্বরবর্ণের যেটা হয়। আচ্ছা, এখানে আগেরটা একটুখানি বলি। তোমাদের লিঙ্গুইস্টিক্সের মানে এই জায়গাতে আরও একটি বিষয় আমি বলেছিলাম যে লোপ, আগম, আদেশ এবং বিপর্যয়, এই 4টি জিনিস প্রয়োগ হয়। এইখানে কি হচ্ছে, এখানে লোপ হচ্ছে একখানা, যেমন অনুস্বার লোপ হলো, 6-এ 2টো ছিল, একটা লোপ হলো। তারপরে আবার আদেশ হচ্ছে, মানে একটা বর্ণ ছিল হর্ষস্বর, সেটা পরিবর্তিত হয়ে দীর্ঘস্বর হয়ে যাচ্ছে। অ্যাবলট যে বিষয়টা আছে পুরোপুরি এটাই স্বরধ্বনির আদেশের উপরে নির্ভর করে। আদেশ মানে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ কত রকমের হয়। তো একে স্বরধ্বনির যে বিভিন্ন আদেশ হয় মানে পরিবর্তন হয়, সেটাকে অ্যাবলট বা অপশ্রুতি বলে।
অথবা এটাকে ভাওয়েল ডিগ্রেডেশন বা স্বরক্রমও বলা হয়। যদি এই টার্মটা দিয়ে কখনো প্রশ্ন আসেনি, তবে যদি কখনো আসে তাহলে ধরে নিতে হবে যে এইটা হলো এইটা, দুটো একই জিনিসের প্রতিশব্দ, সিনোনিম। আচ্ছা, অপশ্রুতি যেটা বিষয় হচ্ছে, এটা বাংলা শব্দ দিয়ে এখানে বলা হয়েছে, মানে অ্যাবলট যেটা, এটা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর ক্ষেত্রে দুইভাবে হয়, একটা গুণগত পরিবর্তন, একটা মাত্রাগত পরিবর্তন। কোয়ালিটি কোয়ান্টিটেটিভ চেঞ্জ আর কোয়ালিটেটিভ চেঞ্জ। কোয়ালিটি চেঞ্জ মানে কি, এই যে যেটা বলা হলো অ আর আ, এরা একখানা অ আর আ অ্যাকচুয়ালি বলা হয় এদেরকে কণ্ঠবর্ণ। হর্ষই আর দীর্ঘই এদেরকে বলা হয় তালব্য বর্ণ। আর হর্ষ দীর্ঘ এদেরকে বলা হচ্ছে ওষ্ঠবর্ণ। তাহলে যদি কখনো এমন হয় যে ই এর জায়গায় হর্ষও হলো বা অ এর জায়গায় হর্ষই হলো, মানে এদের মধ্যে ইন্টারচেঞ্জ হয় এই পেয়ারগুলোর মধ্যে, তখন তাকে বলা হয় গুণগত পরিবর্তন। কেন গুণগত? কারণ এইটা কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছিল, সেটা কণ্ঠর জায়গায় সেই জায়গায় তালব্য ধ্বনি হয়ে যাচ্ছে, তো গুণগত পরিবর্তন। আর আরেকটা হচ্ছে মাত্রাগত পরিবর্তন। মাত্রার ব্যাপারটা যেটা বলা হয়েছিল যে হর্ষ স্বর অ, হর্ষই হর্ষ, এগুলো এক মাত্রা, আ দীর্ঘই দীর্ঘ এগুলো হচ্ছে দুই মাত্রা। তাহলে 1 থেকে 2-এ বা 2 থেকে 1-এ যদি শিফটিং হয় মাত্রায়, সেটা হচ্ছে মাত্রাগত পরিবর্তন, মানে কোয়ান্টিটেটিভ চেঞ্জ, পরিমাণের হচ্ছে। মাত্রা শব্দের তাৎপর্য কি কেউ বলতে পারবে? মাত্রার যে পরিবর্তন আমি কথাটি বললাম, হর্ষই এবং দীর্ঘ এর মধ্যে প্রভেদ কি? তাদের লঘু একটা গুরু, আর উচ্চারণ করতে সময় বেশি লাগে আর কম লাগে হস্তস্বরে। টাইমের ফারাক। এক মাত্রা বলতে যদি একটা ধরো 1 সেকেন্ড ধরা হয়, তাহলে 2 মাত্রা 2 সেকেন্ড। তাহলে অ বলতে যদি 1 সেকেন্ড সময় লাগে, আ বলতে হবে তার দুগুণ, মানে 2 সেকেন্ড ধরে আ হবে। তো যাই হোক, তো এইটা হলো মাত্রাগত পরিবর্তন, টাইমের ফারাক হচ্ছে। গুণগত পরিবর্তন কি, একটা কণ্ঠ থেকে উচ্চারণ হচ্ছিল তার জায়গায় তালু থেকে উচ্চারণ হবে, এই ধরনের। তো গুণগত পরিবর্তন এখানে বলা হচ্ছে, বলছে যে এই যে জিহ্বার উচ্চারণ স্থান, জিহ্বার আকৃতি ইত্যাদির পরিবর্তন হয়, গুণগত পরিবর্তন। তো উদাহরণ হিসেবে এখানে বলা হচ্ছে গুণ। গুণ একটা টার্ম, এটা সংস্কৃতে হয়। যে একটুখানি বলে দিই, সেটা হচ্ছে অ, এ আর ও, এই 3টে বর্ণকে গুণ বলা হয়। যখন অন্য কোনো বর্ণ এই 3টে বর্ণেতে পরিবর্তন হয় তখন তাকে গুণ বলে। এটা পুরোপুরি একখানা মানে টার্ম। এটার সঙ্গে গুণ মানে যে মানে কোয়ালিটি, দোষ গুণ, সেটা বোঝাচ্ছে না, এটা জাস্ট একটা টার্ম। অন্য কোনো বর্ণ যদি এই 3টে বর্ণে পরিণত হয় তখন বলা হয় যে এখানে গুণ হয়েছে। তো হর্ষই দীর্ঘ এর জায়গায় এ এর পরিবর্তন হচ্ছে, যেমন লিখ থেকে লেখ। হর্ষ দীর্ঘের জায়গায় ও এর পরিবর্তন হচ্ছে ভুজ থেকে ভোজন, মানে ভুজ একটা ধাতু, এটা লিখ ধাতু, ভুজ ধাতু, সেখান থেকে লেখ শব্দটা হচ্ছে, ই এর জায়গায় এ হলো। ভুজ থেকে ভোজন হচ্ছে উ আছে, উ এর জায়গায় ও হলো, এইটাকে বলা হচ্ছে গুণ, কারণ এখানে এই যে এ আর ও এর পরিবর্তন হচ্ছে। আর আছে বৃদ্ধি। বৃদ্ধি শব্দটা এটা সংস্কৃত ব্যাকরণের টার্ম একটা। বৃদ্ধি হচ্ছে আ, ওই, ও, এই 3টে বর্ণকে বলা হয় বৃদ্ধি। তাহলে অন্য কোনো বর্ণ যদি এই 3টে বর্ণে পরিণত হয় তখন তাকে বৃদ্ধি হচ্ছে। যেমন অ থেকে আয়ের পরিবর্তন, সমন শব্দ থেকে এখানে সামনের হচ্ছে, তাহলে স এর জায়গায় সা হলো, এইটা হলো পরিবর্তন। হর্ষই দীর্ঘই বা এর জায়গায় ওই হলে সেটাকে বলা হয় বৃদ্ধি। যেমন নিগম থেকে নৈগম, নি হর্ষই ছিল, সেখানে নই ওই হলো। এখন পালিতে তো নইটা ব্যবহার হবে না, সেই জন্য পালিতে আরও একটু শিফট হয়ে নেগম শব্দটা আসছে। কিন্তু এই মিডিল স্টেপ যেটা হচ্ছে, এইটা হলো বৃদ্ধির উদাহরণ। হর্ষ, দীর্ঘ, ও, এই 3টে জায়গায় যদি ও এর পরিবর্তন হয় তখন তাকে বলা হয়ে থাকে বৃদ্ধি। এবারে
ঔষধি থেকে ঔষধ শব্দটা আসছে, তাহলে ঔতে পরিণত হলো, এইখানে বৃদ্ধির নমুনা। আবার ঔটা পালিতে ব্যবহার হয় না বলে এটা আরও একটু শিফট হয়ে ঔষধ হচ্ছে। তাহলে এই মিডিল স্টেপটা হলো এখানে বৃদ্ধির উদাহরণ, এইখানটা না, এখানে এই সামনের শব্দটা, এখানটা হলো বৃদ্ধির উদাহরণ। এরপরে সম্প্রসারণ। সম্প্রসারণের ব্যাপারটা হচ্ছে, এটা আমি নিজেও দীর্ঘকাল বুঝতে পারিনি, পরে উপলব্ধি হলো। অ্যাকচুয়ালি সংস্কৃতে বলা হয় যে য়, ব, র, ল, এই যে চারটি বর্ণ, এই চারটের জায়গাতে যদি হর্ষই যথাক্রমে, আচ্ছা এইখানেই লিখি, ইয়ের জায়গায় হর্ষই, উয়ের জায়গায় হর্ষ, রয়ের জায়গায় রি, লয়ের জায়গায় লি, এই পরিবর্তন হয়, তাহলে একে সম্প্রসারণ বলা হয়। সম্প্রসারণের এটা স্বতন্ত্র একখানা তোমাদের মানে শর্ট নোট হিসেবেও আসে, অ্যাম্প্লিফিকেশান বলে। তো সম্প্রসারণ বা অ্যাম্প্লিফিকেশান মানে কি, এটা স্ট্রেচ হয়ে যাচ্ছে, জিনিসটা বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে? আচ্ছা, য়, র, ল, ব এইগুলো কি ব্যঞ্জন বর্ণ। এখন ব্যঞ্জন বর্ণকে এটা জানো সবাই যে ব্যঞ্জন বর্ণকে আমরা দীর্ঘক্ষণ উচ্চারণ করতে পারবো না। এটা ব্যঞ্জন বর্ণ কোর জিনিস না, স্বরবর্ণ হচ্ছে একটা সিলেবেলের কোর জিনিস, স্বরবর্ণকে টানা যায়। এখানে যদি এই যে নিগ্রোধ লেখা আছে, এখানে নি, গ্রো, ধ, এই এরকমভাবে যার যতক্ষণ শ্বাস আছে টেনে টেনে বলতে পারি, কিন্তু নকে টানতে পারো না। এখানে নি, নটা বলেই তারপর ইয়ে শিফট হয়ে যাচ্ছে, দিয়ে ইটাকে টানা যাচ্ছে। গ্র, গ, র দুটোই একদম এক পলকে উচ্চারণ হচ্ছে, দিয়ে ওটা টান পড়ছে। ব্যঞ্জন বর্ণকে টানা যায় না, স্বরবর্ণকেই এটাকে সম্প্রসারিত করা যায়। তাহলে এই ইয়ের জায়গায় যদি কখনো ইয়ের পরিবর্তন হয়, বা বয়ের জায়গায় উ, রয়ের জায়গায় রি, লয়ের জায়গায় লি, তাহলে সেইটিকে বলা হচ্ছে সম্প্রসারণ। এবারে এইখানে দেখো, এই যে ন্যাগ্রোধ, তার জায়গায় নিগ্রোধ হচ্ছে। ন্যাগ্রোধে আমরা ভাঙলে কি পাবো, ন আছে, জ আছে, আ আছে, এইখান থেকে চেঞ্জ হচ্ছে নিগ্রোধ, মানে ন আছে আর ই আছে, তাহলে এই যে জ এবং আ, এইটা পরিবর্তিত হলো ইয়েতে হলো। এর জায়গায় যে ইয়ের পরিবর্তন হচ্ছে, এইটি হলো সম্প্রসারণ। এবারে শ্বান থেকে শুন হচ্ছে। শ্বানতে স আছে, ব আছে, আ আছে, তার জায়গায় শূন্য, স আর উ, তাহলে এই বয়ের জায়গায় উ এর পরিবর্তন হচ্ছে, এইটি হলো সম্প্রসারণ। এছাড়া অয় থেকে এ হয়, অব থেকে ও হয়, যেমন শয়ন হচ্ছে সেন, এটা বানান ভুল আছে, এইটা হবে তালব্য স। শয়ন শোয়া, যেটা এটা হয়ে যাচ্ছে সেন। লবণ হচ্ছে লোণ হলো। এখানে সম্প্রসারণ এখানে তাহলে গুণগত পরিবর্তন হচ্ছে। আর শেষে মাত্রাগত পরিবর্তন বলতে স্বরবর্ণের মাত্রা বা উচ্চারণকালের পরিবর্তন বোঝায়। যেমন হর্ষী ভবন হচ্ছে অলিক থেকে অলিক, দীর্ঘইটা হলো হর্ষই। আবার দীর্ঘী ভবন হচ্ছে প্রবচন থেকে হচ্ছে পাবচন, এই প্র অয়ের জায়গাতে আ হলো। তাহলে মাত্রাগত পরিবর্তন, এই সমগ্র জিনিসটা হচ্ছে এই অ্যাবলট স্বরক্রম বা অপশ্রুতি। আচ্ছা, এরপরেই এই যে অ্যাম্প্লিফিকেশন জিনিসটা আছে, অ্যাম্প্লিফিকেশন ও সম্প্রসারণ শব্দটা দিয়েই অনেক সময় বলে, নয়ে এসেছে। তো প্রাচীন ভারতীয় আর্যের, আচ্ছা তোমাদের যেটায় অসুবিধা হবে সেই নোটটা পড়ানোর শেষে জিজ্ঞাসা করতে পারো। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় কখনো কখনো য়, র, ল, ব থেকে ই, রি, লি, উ হতো। ব্যঞ্জনী থেকে স্বরধ্বনির এই পরিবর্তনকে সম্প্রসারণ বা অ্যাম্প্লিফিকেশন বলা হয়। পালিতে বিবিধভাবে সম্প্রসারণ দেখা যায়। এবার এখানে অনেক উদাহরণ দেওয়া হচ্ছে, তবে এইখানে ফান্ডামেন্টালটা হচ্ছে এইগুলোর জায়গায় এই পরিবর্তন, এটাই কিন্তু ফান্ডামেন্টালস। এটা পরে বুঝেছি আমি, একটুখানি দেখালে দেখানো যায়। আচ্ছা, যেমন য়, ব, অয়, অব, এগুলোর জায়গাতে
হর্ষই হর্ষৌ এ ও এই পরিবর্তন হয়। ন্যাগ্রোধ থেকে নিগ্রোধ, স্বপ্ন থেকে সুপিন, কথয়তি কথেতি, লবণ লোন, এগুলো প্রত্যেকটা যদি ওই ভেঙে ভেঙে দেখা হয় তাহলে ওটা চলে আসবে। আচ্ছা, আমি কথয়তিটা দেখাচ্ছি। কথয়তিতে ভাঙলে ক অ থ অ অন্তস্তোয়া অ আর তি এইরকম হচ্ছে। তাহলে এইখানে এই যে থয়ের সঙ্গে যে অয় পোর্শনটা হচ্ছে, এইটার জায়গাতে কথেতি হলে কি হবে? ক অ থ এ তি, তাই তো? তাহলে এই অয়র জায়গাতে এই তিটা পরিবর্তন হচ্ছে। দেখো ক থ এটা সেম আছে এখানে, মানে ক অ থয় হসন্ত, তি এখানে সেম আছে, মাঝখানে এই অয় যে পোর্শনটা আছে সেইটার জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে এ। এত অ্যানালিসিস না করলেও হবে, যার শব্দ যদি মুখস্থ করে নাও তাহলেও হবে। তবে আমি আশা করবো যে তোমরা একটু বুঝে লেখো। আর একটা বিষয় হচ্ছে, আমি দেখেছি অনেকের প্রবণতা আছে এখানে 4খানা করে উদাহরণ আছে সেখান থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছে। এটা করবে না, কেননা এখানে 4খানা স্টেটমেন্ট দেওয়া আছে, 4খানা স্টেটমেন্টেরও 4টে উদাহরণ দেওয়াই উচিত। অথবা এটাকে এটা করতে পারো যে ইয়েজ এইভাবে লিখতে পারো, ধরো য় থেকে হচ্ছে ব, উদাহরণ দিয়ে দিলে ন্যাগ্রোধ থেকে এই যে নিগ্রোধ। আবার একটা সেপারেট এন্ট্রি করে ব থেকে উ বলে এই স্বপ্ন থেকে সুপিন, অয় থেকে এ, কথয়তি থেকে কথেতি, অব থেকে ও। মানে 4খানা উদাহরণ 4টে জায়গাতে ইন্ডিভিজুয়াল দিয়ে দিলে, মানে টু দ্য পয়েন্ট হলো, একবারে না লিখে হলো। তবে কিন্তু কিছু বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে বলছে কখনো কখনো অয় আয় আব এর জায়গাতে আ হয়, যেমন প্রতিসংলয়ন প্রতিসল্লায়ন, এই লয়টা লা হলো। মৌদ গল্যায়ন মৌদ গল্লান, আয় লায়ন আয় জায়গায় আন হচ্ছে। জবাগু হচ্ছে জাগু, অবা জায়গাতে ইয়া হচ্ছে। এটা মনে উদাহরণটা ভুল দেওয়া হয়েছে, আবর জায়গায় আ হচ্ছে। আচ্ছা, যা হোক, আছে থাক, অত কেউ বুঝবে না। আবর কি উদাহরণ ছিল খেয়াল আছে, ঠিক আছে, যা আছে অসুবিধা নেই। আচ্ছা, এরপরে বলছে অই অবি এর জায়গায় এ হয়, আবর জায়গায় ও হয়। এগুলো সম্প্রসারণের অন্তর্গত, যেমন আশ্চর্য অচ্ছরীয় অচ্ছের, স্থবির থেকে স্থের। এই যে ইরর জায়গাতে এখানে এ হচ্ছে, মানে অচ্ছই র অচ্ছের, মানে অই জায়গায় এ হলো। স্থবিতে অবি, স্থবির স্থের, অবির জায়গায় এ হচ্ছে। আচ্ছা, অতি ধাবনচারী হচ্ছে অতি ধবনচারী, এই আবর জায়গায় ও হচ্ছে। এই গেল। এটা খুব সুন্দর নোট, মানে কোনো বইতে এই যে পরেশচন্দ্র ভট্টাচার্যের বই আছে সংস্কৃত প্রাকৃত ভাষার ক্রমবিকাশ, রামেশ্বরের বই আছে কি সাধারণ বাংলা ভাষা ও সাধারণ ভাষা বিজ্ঞান, কি নামটা মনে পড়ছে না। তাই এছাড়া পরেশচন্দ্র মজুমদারের, উল্টো বললাম, ভট্টাচার্যের বইয়ের নাম হচ্ছে ভাষাবিদ্যা পরিচয়, আর মজুমদারের বইয়ের নাম হচ্ছে সংস্কৃত ও প্রাকৃত ভাষার ক্রমবিকাশ। এছাড়া আরও অনেক বই আছে। সব বইতে সম্প্রসারণ বলতেই ফার্স্ট পয়েন্টটা দিয়েই ছেড়ে দেওয়া, কিন্তু এখানে আরও এরকম 1 2 3 4 5 আছে এক্সট্রা, আরও 6খানা এক্সট্রা টাইপ দেওয়া আছে। এগুলো সব হচ্ছে গাইগারের পালি লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া। এবং তোমাদের লিঙ্গুইস্টিক্স পোর্শনের যে নোটগুলো আছে, এইখানে যে যে পয়েন্ট আছে এগুলো কোনো বাংলায় কোনো বইতে এত পয়েন্ট দেওয়া নেই। তো এগুলো থেকে তোমরা যদি কিছু ভুলেও যাও, মানে এই 3টে পয়েন্ট আছে তার মধ্যে হয়তো 2টো লিখলে বা একটা লিখলে, তাহলেও ফুল মার্কস পেয়ে যেতে পারো। তোমাদের সেরকম হলে তোমরা দেখতে পারো, পিডিএফ হয়তো দেয়া আছে। তো এগুলো ভালো করে করবে, তাহলে 6-এ 6 একদম কনফার্ম। নেক্সট হচ্ছে অমিশন অফ। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে অন্তস্থ য় আর অন্তস্থ জ, ওই দুটোই কি স্যার রস্বইতে পরিবর্তন হবে স্যার? হ্যাঁ,
এইখানে এই অন্তস্থ ইয়ের জায়গাটা আমি কিছুটা মানে আমি বলেছিলাম যে এই দুটো বর্ণ পালির ক্ষেত্রে একই বর্ণ ধরা হবে, এটার জায়গা চেঞ্জ হচ্ছে ই, যে সম্প্রসারণের উদাহরণ। আচ্ছা স্যার। এবারে অমিশন অফ ভাওয়েল। অমিট মানে কি? চলে যায়, একটা বাদ দেয়া। অমিশন অর্থে এখানে লোপ, যেটা ধ্বনি পরিবর্তনের বেসিক ক্যাটাগরিতে বলেছিলাম একটা ছিল, সেটা চলে গেল, স্বরবর্ণ চলে যাবে। আচ্ছা, তো এখানে এবার অনেকগুলো দুটো বিষয় বলা হয়েছে, যে অনেক সময় শব্দের আদি ধ্বনিটি শ্বাসাঘাতের অভাবে কিংবা উচ্চারণের সুবিধার্থে দুর্বল হয়ে লোপ পায়। আচ্ছা, এই যে লিঙ্গুইস্টিক্সের যে শর্ট কোশ্চেন আছে তার মধ্যে এর একটা লেখার ধরন হচ্ছে যে প্রথমে সংজ্ঞা দেয়া হলো, এবং সংজ্ঞার মধ্যে এটা কেন হয় এটা অনেক সময় লেখা থাকে। এটা কি সেটা তো বলা হলো, ডেফিনেশন, আবার কেন হয় এটাও লেখা আছে। এই জিনিসটিও সর্বত্র কিন্তু সমস্ত বইতে নেই। তো এই পুরো ফরম্যাটটাকে একদম হুবহু এইভাবে লেখার চেষ্টা করবে, যেটা কি এবং কেন হয়। এবং সেখানে ইংরাজি যে টার্ম সেটাও দেওয়া হয়েছে, বাংলা টার্ম সেটাও দেওয়া হয়েছে। হলো তো এখানে কারণ হিসেবে বলা হচ্ছে যে যদি আদি ধ্বনিটি শ্বাসাঘাতের অভাবে অনেক সময় লোপ পায়, অথবা অনেক সময় উচ্চারণের সুবিধার জন্য লোপ পায়। দুটো কারণ, শ্বাসাঘাত না থাকলে, অ্যাকসেন্টের না হলে, অথবা উচ্চারণের সুবিধার জন্য দুর্বল হয়ে লোপ পায়। তো একে অ্যাফেসিস বা অ্যাফারেসিস বলা হয়, বা আদি বর্ণ লোপ। আচ্ছা, এটা যেমন উদাহরণ দেওয়া হচ্ছে ইব বা এবর জায়গাতে ব হয় পালিতে। এটা অনেকেই দেখেছো এবং অনেকেই ভুলে যায়, বারংবার পড়ানো হয় টেক্সটগুলো পড়ানোর সময়তে। ইব এবং এবর জায়গায় ব হয়। ইব মানে কি আর এব মানে কি কেউ বলতে পারে? পুরানো স্টুডেন্ট কে আছে এখানে? ও বাবা, এখানে কেউই বলতে পারবে না। আচ্ছা, যাই হোক, যখন পড়বে তখন শুনবে। এই দুটো পালি দুখানা অব্যয়, এবং এগুলো খুব প্রয়োগ হয়। এটা মনে রাখো যে ইব এবং এব দুটো শব্দ পালিতে ব হিসেবে অনেক সময় প্রয়োগ হয়। এরপরে হচ্ছে অনেক সময় শব্দের মধ্যস্থিত ধ্বনি শ্বাসাঘাতের অভাবে দুর্বল হয়ে লোপ পায়। তো এই জাতীয় লোপজনিত পরিবর্তনকে সিনকোপ বলা হয়। ও আচ্ছা আচ্ছা, এইখানে স্বরধ্বনির পরিবর্তনের একটা আদিতে পরিবর্তন, একটা মাঝে পরিবর্তন, মানে মাঝে লোপ, এই দুটো বলা হয়েছে। এটা আদি মানে এই যে ই হচ্ছে আদিতে আছে, আদিতে লোপ পাচ্ছে, এখানে মাঝের লোপ দেখানো হচ্ছে। আচ্ছা, এই লোপজনিত পরিবর্তনকে সিনকোপ বলা হয়, বা মধ্যবর্ণ লোপ। যেমন এখানে মধ্যটা কেন লেখা আছে? ভক্তাগার থেকে ভক্তাগ্য, সেখান থেকে বক্তব্য। এটা উদাহরণটা কঠিন, এটা আমি খুব একটা এক্সপ্লেন করছি না, তোমাদের আরো জটিল লাগবে। তাহলে এটা যেমন আছে এটা মুখস্থ করে লিখে দেবে। মাঝে থেকে একটা স্বরবর্ণ চলে যাচ্ছে, মানে এটা এই গাঢ় যে এখানটা আছে, এইখানটা দেখাচ্ছি। ধরো গ, আ, র, অ, এইভাবে যদি থাকে, এইখানের আটা যদি লোপ পায়, তাহলে গ র আছে, এটা গয় রফলা হয়ে যাবে। দেখো এই ভক্তাগ্য, গয় রফলা পালিতে হয় না, গয় রফলা কি হবে, ডবল গ হয়ে গেল, দিয়ে এটা এই ভক্তজ্ঞ এরকম পরিবর্তন হচ্ছে। এত ভিতরে যাওয়ার দরকার নেই, জাস্ট ভক্তাগার থেকে ভক্তাজ্ঞ, সেখান থেকে ভক্তজ্ঞ, এরকম ক্ষুরাগার থেকে ক্ষুরজ্ঞ, এই ধরনের প্রয়োগ দেখা যায়। এরপরে হচ্ছে ইবো এবর অর্থ কিছু বললেন? না, আমি বলিনি। ইব মানে হচ্ছে মত, আমি তাও লিখে অতএব না, এটা দাস বা অতএব। ইব মানে হচ্ছে মত, আর এব মানে হচ্ছে মানে নিশ্চয়ই লিখে রাখছে, মানে ইনডিড। ইংরাজিতে যদি লেখো লাইক। আচ্ছা, আমি জিজ্ঞেস করছি, ওই যে বিদ্যাস্থানে এ বচা যে মন্ত্র আছে না, বিদ্যাস্থানে পুরো এটা বিদ্যাস্থানে এ সরস্বতী বচা, মহাভাগে বিদ্যে কমলা লোচনে
ভুল বলছি। না, বেদ ও বেদাঙ্গ বিদ্যাস্থানে এ বচন। স্থানে এ বচন। আচ্ছা, এব অর্থে এটা বিদ্যাস্থানে বললে এটা কি হবে? চতুর্থী আর পঞ্চমীর বহু বচন। চতুর্থী বহু বচন বোধহয়। পঞ্চমী বহু বচনের স্থানে হয়। আচ্ছা, স্থানাভ্যাম স্থানেভ্যাম এই ধরনের হবে। সেখানে অর্থ করাটা কঠিন হচ্ছে। অন্য কোনো উদাহরণ হলে ওই যে ত্বমেব মাতা পিতা ত্বমেব, এই ধরনের শেষ শ্লোক আছে, মানে তুমি মা, তুমি পিতা, এই ধরনের অর্থ হচ্ছে। মানে ইউ আর ইনডিড মাই মাদার ফাদার, এরকম হচ্ছে। আর ইব হচ্ছে মতো বোঝায়। ওই যে নলিনী দলগত জলমিব তরলম, যে এ হচ্ছে জলমিব মানে জলের মতো, নলিনী দলগত জলের মতো যা তরল, মানে পদ্মের পাপড়িতে জল লাগলে যেমন জল থাকে না, সেই জলের মতো। এটা যখন টেক্সট পড়বে তখন ক্লিয়ার হবে। এটুকু হচ্ছে ইব মানে হচ্ছে লাইক, আর এব মানে হচ্ছে ইন্ডিড, এরকম হচ্ছে। আচ্ছা, এবারে স্বরভক্তি বা অ্যানাপট্যাক্সিস, এই টার্মগুলো কিন্তু মনে রাখবে। স্বরভক্তি আর অ্যানাপট্যাক্সিস বহুবার এসেছে, 16, 12 এবং পরেও মনে হয় 21-22-এর নোটটা মানে আপডেট করা হয়নি এখানে, মানে 21-22-এ কী কী প্রশ্ন এসেছে। আচ্ছা, অনেক সময় উচ্চারণের সুবিধার্থে কিংবা কখনো কখনো ছন্দের সাম্য রক্ষার্থে, এই কারণ বলা হলো। উচ্চারণের সুবিধার জন্য 1 নম্বর কারণ, 2 নম্বর হচ্ছে ছন্দের সাম্য রক্ষার জন্য যুক্তাক্ষরের মধ্যে স্বরধ্বনির আগমন হয়। তাহলে এটা হচ্ছে আগমজনিত পরিবর্তন, বাইরের থেকে একটা বর্ণ আসছে, তো যুক্তাক্ষর বিভক্ত হয়ে এখানে হয়র হয়ে গেছে। এখানটা লিখবে হয়ে, দুটি অক্ষরে পরিণত হয়। অক্ষর বলতে এখানে সিলেবেল বোঝাচ্ছে। তো এই যুক্তাক্ষরের বিভাজনকে অ্যানাপট্যাক্সিস বা স্বরভক্তি বলে, মানে স্বরের দ্বারা যে বিভাজন হচ্ছে সেটি হচ্ছে স্বরভক্তি। এটা আগে উদাহরণ দেখায়। খুব সহজ উদাহরণ হচ্ছে রত্ন, সেখান থেকে রতন। বাংলায় রতন বলছি, বা পালিতে রতন শব্দটা হয়, রত্ন থেকে যতন হয়, পালিতেও হয়। তাহলে রত্নতে কটা সিলেবেল আছে? রত ন, দুটো সিলেবেল। আর রতনতে কত হচ্ছে? র ত ন, তিনটে সিলেবেল। এইখানে যদি তয়ে নটাকে ভাঙ্গা হয় তাহলে তয়ে হসন্ত, নয়ে হসন্ত, অ। আর এইখানে ত আর নয়ের মাঝখানে যদি একটা অ ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তয়ে হসন্ত অ, নয়ে হসন্ত অ, হলে কি হবে? ত, এখানে হলো ন। রত ন, র ত ন, তিনটে সিলেবেল হয়ে গেল। তো যুক্তাক্ষর যেটা ছিল সেটা ভেঙে গেল। কিভাবে ভাঙলো? একটা স্বরবর্ণ আসলো বলে। একে বলছে স্বরভক্তি বা অ্যানাপট্যাক্সিস। স্বরভক্তির আর একটা নাম আছে, এখানে লেখা নেই, কেউ বলতে পারবে? স্বরাগম। না, বিপ্রকর্ষ বলে। এই বিপ্রকর্ষ টার্মটা বহু প্রাচীন, মানে এটা বেদমন্ত্রের এতে এগুলো ব্যবহার হতো। তোমাদের মধ্যে হয়তো কেউ কেউ শুনে থাকবে একটাই, যেমন গায়ত্রী মন্ত্র যে আছে, গায়ত্রী যে তৎসবিতুর বরেণ্যম যেটা আছে, ওইটার উচ্চারণে এই বরেণ্যর স্থলে এখানে উচ্চারণ হয় ব, বারবার বিন্দু করে যাচ্ছে, বরি এ নম, এরকম একটা উচ্চারণ হয়। বরেণ্যম, বরেণ্যম না, বরে হলো নয়ে জফলা আছে যুক্তাক্ষর, এটা নিয়ম, এরকম উচ্চারণ হয়, বরে নিয়ম, ওই ছন্দ রক্ষার জন্য। আরও এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটা আছে, ত্র্যম্বকম যজামহে, ওইটাই ত্রিয়ম্বকম, এই ধরনের উচ্চারণ হয়। এরকম হচ্ছে, এইটাকেই
প্রিয়ম্বকম, এই ধরনের এগুলো বহু প্রাচীন। এই পিঙ্গলের ছন্দসূত্রে এরকম সূত্র আছে, ইউ বা পুরাণে বলে, সেটা পালিতেও ভীষণভাবে প্রয়োগ হয়। তো যাই হোক, এ বহু প্রাচীন একটা ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন। আচ্ছা, এবারে এখানে আরও কিছু ইনফরমেশন দেয়া হয়েছে। সেটা হচ্ছে, এইখানে তো স্বরভক্তি হয়ে গেল, এখন স্বরভক্তি বলছে পালিতে কেবল হর্ষস্বর অ, ই, উ এই তিনটের মাধ্যমেই স্বরভক্তি প্রয়োগ হয়। যেমন অয়ের মাধ্যমে স্বরভক্তি, অরহতি, অরহতি, এখানে 3টে সিলেবেল ছিল, এখানে 4টে হলো। ইয়ের মাধ্যমে স্বরভক্তি আলস্য, আলসীয়, এখানে 3টে ছিল, আলস্য, আলসীয়, 4টে সিলেবেল। উয়ের মাধ্যমে পদ্ম হচ্ছে পদুম, 2টো সিলেবেল ছিল, এখানে 3টে সিলেবেল। আচ্ছা, এখানেই শেষ নয়, আরও ইনফরমেশান আছে। তো এখানে যদি কিছু তোমাদের বাদও পড়ে যায়, এটা জেনে রেখো, তাতে তোমাদের নাম্বার কাটা যাবে না, কিন্তু তোমাদের টার্গেট হবে যে সম্পূর্ণভাবে এটাকে তুলে ধরা। প্রসঙ্গত উল্লেখ্য যে পালিতে য়, র, ল, ব এই ধ্বনি, এই অন্তস্থ ধ্বনি ও নাসিক্য ধ্বনিযুক্ত যুক্তাক্ষরই বিশ্লিষ্ট হয়। মানে এই যে ভাঙার ব্যাপারটা তখনই হবে যখন সেই যুক্তাক্ষরে য় আছে বা র আছে বা ল আছে বা ভ আছে, মানে এগুলো অন্তস্থ ধ্বনিগুলো, অথবা কোনো নাসিক্য ধ্বনি, দ্যাট মিনস উঙা, ইঙ, মূর্ধন্য, দন্তন্য, ম, এইগুলোর সঙ্গে কম্বিনেশন যদি কোনো যুক্তাক্ষরে থাকে তবেই সেটা ভাঙে। যেমন আলস্য, আলস্য, দেখো জ আছে, গড়হতি র আছে, গ্লান ল আছে, দ্বে দুবে ব আছে, সূক্ষ্মতে ম আছে। তবে কষ্ট থেকে কষ্টটা হচ্ছে বিশেষ প্রয়োগ, বিশেষ হয়ে গেছে এখানটা, কথাটা বিশেষ হবে। বিশেষ প্রয়োগ স্যার এর আগে যে হ্যাঁ, এর আগে যে স্যার অর্হতি ছিল, স্যার ওখানে স্যার হয় রেপ ছিল স্যার ওটা? হ্যাঁ, এটা হয় রেপ লেখা আছে, 3 লেখা হয়েছে বলে 3-এর নিচের অংশটা রেপের ওপর বসে গেছে। তোমাদের আমি পিডিএফ দিয়েছি, তোমরাও কেউ জিজ্ঞাসা করলেন, আমার একটু দেরিও হয়েছিল। দেখবে ফোনেটিক চেঞ্জেস বলে পিডিএফ দেওয়া আছে, এবং আগের দিনে ক্লাস রেকর্ডিংও আপলোড করা হয়েছে। বাড়িতে কেউ পড়োনি, এই জন্যই কেউ জিজ্ঞাসা করোনি। কালকে দিয়েছেন, আমি দেখেছি। হ্যাঁ, কিন্তু দেয়া যে হয়নি সেটা তো তোমাদেরও একটা দায়িত্ব। না, আপনাকে মেসেজ করেছিলাম গ্রামারের কাছে কথা, আপনি রিপ্লাই করেননি বলে আমি আর কিছু বলিনি। যাই হোক, আচ্ছা, এরপরে হচ্ছে এপেনথিসিস। সব এগুলো মানে ঢালোয়া প্রশ্ন এসেছে। এপেনথিসিস হচ্ছে যেটা অপিনিহিতি। অপিনিহিতি কি আশা করি তোমরা জানো, যে বলছে পদমধ্যস্থ ই বা উ এই বর্ণ যদি নিজের স্বস্থানের, মানে নিজের যে জায়গা আছে সেখানের থেকে যদি আগে উচ্চারিত হয়, তখন তাকে এপেনথিসিস বা অপিনিহিতি বলে। তো পালিতে এর প্রয়োগ দেখানো হয়েছে, দেখো, আশ্চর্য, অচ্ছরীয়, অচ্ছৈর, অচ্ছের। এখানে কিন্তু অ্যাস্ট্রিক দেওয়া আছে, মানে এটা পালিতে প্রয়োগ পাওয়া যায় না। এই হলো এক্সাম্পল এপেনথিসিস। আচ্ছা, এরপরে হচ্ছে প্রোথিসিস। অনেক সময় উচ্চারণের সুবিধার্থে শব্দের আদিতে অতিরিক্ত বর্ণের উচ্চারণ হয়, মানে এটা আগমজনিত পরিবর্তন, একটা বাইরে থেকে বর্ণ আসছে। এইভাবে মনে রাখবে কোনটা আগমজনিত কোনটা লোকজনিত, তাহলে বুঝতে সুবিধা হবে। এইখানে হচ্ছে কি, এটা বিপর্যয়জনিত পরিবর্তন, মানে স্থান পরিবর্তন হচ্ছে। এখানে কোনো বর্ণ চলে যাচ্ছে না, কোনো বর্ণ বাইরে থেকে আসছে না, কোনো বর্ণের কোনো বিকার হচ্ছে না, শুধু হর্ষই বা হর্ষ যেখানে আছে সেখান থেকে আগে চলে আসছে। এই প্রথিসিস হচ্ছে বাইরে থেকে বর্ণ আসছে। তো প্রো মানে আগে, আর থিসিস অর্থে আগম, এরকম মনে রাখবে। একে আদি বর্ণাগম বলা হয়। পালিতের এক্সাম্পল হচ্ছে স্ত্রী থেকে ইত্থি, বাংলাতেও স্ত্রী বলে, আগে ই চলে আসছে, এই। আর আদি ব্যঞ্জনাগম হচ্ছে এব বা উক্ত, তার জায়গায় পালিতে ইয়েব বা উত্ত হচ্ছে।
এ ব জায়গাতে দেখো, মানে এ ব, উত্তর হচ্ছে ব উত্তর, এইরকম হচ্ছে। উক্তটা পালিতে উত্ত হলো, আর আগে একখানা ব চলে এলো। এগুলো রোমান স্ক্রিপ্টে দেখালে আরো সুবিধা হতো, পরের দিন রোমান স্ক্রিপ্ট দেখিয়ে দেবো। এই গেল। এবার হচ্ছে অ্যাফারেসিস বা অ্যাফেসিস, এটা কোনোবারে আসেনি, যাই হোক তাও বলে দেয়া হোক যে অনেক সময় শব্দের আদি ধ্বনিটি শাসাঘাতের অভাবে কিংবা উচ্চারণের সুবিধার্থে দুর্বল হয়ে লোপ পায়। একে অ্যাফেসিস বা অ্যাফারেসিস বা আদি বর্ণলোপ বলা হয়। যেমন আদি স্বরলোপ, ইব বা এবর জায়গায় ব হচ্ছে, দেখো ই বা এটা চলে যাচ্ছে। আদি ব্যঞ্জনলোপ হচ্ছে ইউকা থেকে উকা হচ্ছে, অন্তঃস্থ ছিল, অন্তঃস্থটা চলে গেল, শুধু দীর্ঘ আর কয়াকা পড়ে রইল। ঠিক আছে, এগুলো থেকে কারোর কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা ঠিক আছে। এরপরে সিনকোপ বা সিনকোপেশন বহুবার এসেছে, 18, 15, 12 ইত্যাদিতে। এত রিপিটিশন মনে হয় আর কোনো সাবজেক্টে হয় না। এইখানে যেমন এগুলো হয়, এছাড়া ছন্দের যে এইগুলো আছে কোশ্চেনগুলো, ওখানেও এরকম প্রচুর রিপিটেশন হয় এবং ফুল মার্কসও পাওয়া যায়। আচ্ছা, সিনকোপ হচ্ছে অনেক সময় শব্দের মধ্যস্থিত ধ্বনি শ্বাসাঘাতের অভাবে দুর্বল হয়ে লোপ পায়। আচ্ছা, তো কোনো শব্দের মাঝে যদি লোপ হয় সেটা হচ্ছে সিনকোপ। এখানে একটা অ্যাপোকোপ বলেছিল না? হ্যাঁ, এরপরে এগুলো একটুখানি ইংরাজি টার্মগুলো মনে রাখবেন, যে প্রোথিসিস বা এগুলো হচ্ছে থিসিস অর্থে আগম বোঝাচ্ছে, আর এখানে কোপ মানে সিলেবিক সিনকোপ বা এর পরে একটা আছে অ্যাপোকোপ, এইটা হচ্ছে লোপকে বোঝাচ্ছে। আর তোমাদের মধ্যে যদি কারোর একটু ভালো জ্ঞান থাকে, কোনো যে ফিলোলজি বলে এগুলো, একটা শব্দের ভালো ইংরাজি কোনো অভিধান থেকে দেখতে পারো, সেখান থেকে কোনো ইনফরমেশান বের করতে পারলে সেটা শেয়ার করতে পারো। আদারওয়াইজ সেগুলো মনে রাখতে বেশ অসুবিধা হয়। আমার নিজেরও যখন মানে গ্র্যাজুয়েশন পড়েছি তখন অসুবিধা হতো, এখন অনেকটা সড়গড় হয়েছে। তো এই সিনকোপ হচ্ছে লোপজনিত পরিবর্তন, মানে কোনো কিছু ছিল চলে গেল, মাঝে লোপ হচ্ছে, তো এই জন্য মধ্যবর্ণ লোপ বলা হচ্ছে। এখানে এগেন ওই ভক্তাগার থেকে ভক্তজ্ঞ শব্দটাকে এক্সাম্পলে দেয়া হচ্ছে না, শব্দের মাঝেই আগারের আটা লোপ পেয়ে যাচ্ছে এখানে হলো। আর মধ্য ব্যঞ্জন বর্ণের লোপ এখানে বলা হচ্ছে। উদাহরণ দেওয়া হচ্ছে যে ভবন্তঃ বা উদকের জায়গায় এই ভবন্তর বটা লোপ পেয়ে ভন্তে হচ্ছে, উদকের দটা লোপ পেয়ে এখানে ওক হচ্ছে, এটা মাঝে ব্যঞ্জন বর্ণের লোপ হলো। এরপরে হচ্ছে হ্যাপ্লোলজি বা সিলেবিক সিনকোপ। সিলেবিক সিনকোপ হচ্ছে সিলেবেলের লোপ পাচ্ছে, মানে একটা পুরো একটা শুধু লেটার না, গোটা একটা সিলেবেল গায়েব হয়ে যাচ্ছে, এটা বাংলায় সমাক্ষর লোপ বলে। এগুলো বাংলা উদাহরণগুলো দেখালে ভালো হতো। যেমন বাংলায় ওই হয়, ওই বড় দাদাকে আমরা বড়দা বলছি, ছোট কাকাকে ছোটকা বলছি। এই যে কার জায়গায় কা একটা হলো, দাদার জায়গায় একটা দা হলো, বা বড় দিদির জায়গায় বড়দি, দিদির জায়গায় একটা শুধু দি হলো। এই ধরনের পরিবর্তন হচ্ছে এগুলি হ্যাপ্লোলজির উদাহরণ। মানে একটা দি একটা সিলেবেল, দা একটা সিলেবেল, কা একটা সিলেবেল, সেটা লোপ পাচ্ছে। এছাড়া আরও আছে, যেমন পটল লতা থেকে পলতা, মানে বারবার ল হচ্ছে বলে একটা ল চলে গেল, হ্যাপ্লোলজি বলছে। এটা একটা খেয়াল। ছোট কাকা থেকে ছোটকা। কেউ কিছু বলছো? বললাম ছোট কাকা থেকে ছোটকা। হ্যাঁ, সে তো এক্সাম্পল আমি দিলাম একটা কাকার। তো হ্যাপ্লোলজিটাকে অনেকে বিশেষত এটা মনে আছে তনয়দাদের কাছে, মানে তনয়দা বা এরাই হ্যাপোলজি লিখতো এটাকে। এখানে হ্যাপ্লোলজিতেই মানে হ্যাপ্লোলজি হয়ে যাচ্ছে, মানে
দুবার লো লো আছে, সেটা কি হ্যাপোলজি, মানে একটা লো কেটে এরকম উচ্চারণ করো। যাই হোক, হ্যাপ্টোলজি বা সিলেবিক সিনকোপ সেটা কি, পাশাপাশি দুটি সমধ্বনির মধ্যে একটি লোপ হয়, সেটাকে হ্যাপ্টোলজি বলা হয়। এটাকে সমাক্ষর লোপ বা ওই সিলেবিক সিনকোপ বলা হচ্ছে। এক্সাম্পল দেখো এখানে, অর্ধ তৃতীয় থেকে অর্ধ তৃতীয়, সেখান থেকে অর্ধতীয় থেকে অর্ধতেয় হচ্ছে। এই যে দুখানা ত আছে সেটার জায়গায় একটা তয়ে পরিণত হচ্ছে, মানে এই তটা লোপ পেয়ে অর্ধতীয় হলো, এই জায়গাটার পরিবর্তনটা হচ্ছে সিলেবিক সিনকোপ। এছাড়া আরেকটা দেয়া হয়েছে পবিশিষ্যামি থেকে পবিস্বামী, সি শিষ্যা দুটো ছয়ের সিলেবেল ছিল, একটা রইল, মানে সিটা লোপ পেল এখান থেকে। এই হলো হ্যাপ্টোলজি বা সিলেবিক সিনকোপ। এটাও লোপজনিত পরিবর্তন, একটা বর্ণ চলে যাচ্ছে। এরপরে হচ্ছে অ্যাপোকোপ। যেগুলো বুঝতে পারছো তো নাকি গল্প শুনে যাচ্ছ? আর লেখা তো কেউ দাওনি, যাই হোক পরের সপ্তাহে চেষ্টা করে যতগুলো সম্ভব এগুলো লিখে দেওয়ার। ছয়ে ছয়ে পাওয়া যাবে কিন্তু এখান থেকে। এটা তৈরি করতে বড় জোর 3 সপ্তাহ লাগবে, আর যদি 1 মাসও বলে, 1 মাসের প্রিপারেশন এখানে 18 পাওয়া যাবে। কমনও আসবে, লিখলেও নাম্বার। এবারে অ্যাপোকোপ হচ্ছে, অ্যাপোকো হচ্ছে অন্তবর্ণের পরিবর্তন, মানে অন্তবর্ণের লোপ। সিনকোপ হচ্ছে মধ্যবর্ণের লোপ, তার আগেটা কি ছিল, অ্যাফেসিস হচ্ছে আদি বর্ণের লোপ, সিনকোপ হচ্ছে মধ্যবর্ণের লোপ, সিলেবেলের লোপ মানে সমধ্বনির লোপ হচ্ছে অ্যাপ্টোলজি বা সিলেবিক সিনকোপ, আর অন্তবর্ণের লোপ হচ্ছে অ্যাপোকোপ। এইভাবে মনে রাখবে জিনিসগুলো, একটা ক্লাস্টারের মতন মনে রাখবে, তাহলে তৈরি করতে সুবিধা হবে। আদি বর্ণের লোপ হচ্ছে অ্যাফেসিস বা অ্যাফারেসিস, মধ্যবর্ণের লোপ হচ্ছে সিনকোপ, সমান বর্ণের লোপ হচ্ছে অ্যাপোলজি, আর অন্তবর্ণের লোপ হচ্ছে অ্যাপোকোপ। তাহলে শব্দের অন্তঃস্থিত বর্ণ শাখাঘাতের অভাবে দুর্বল হয়ে লোপ পেলে এই লোপজনিত পরিবর্তনকে অ্যাপোকোপ বা অন্তবর্ণ লোপ বলে। পালিতে এর কিছু প্রয়োগ দেখা যায়, যেমন বলছে অধিকাংশ ব্যঞ্জন বর্ণ লুপ্ত হতো, অন্তঃস্থিত ব্যঞ্জন বর্ণ, যেমন শট থেকে ছ ট চলে গেল, পৃথক থেকে পুথু ক চলে গেল, দূরাত থেকে দূরা ত চলে গেল, প্রজ্ঞাবান থেকে পঞ বা ন চলে গেল। এইটার জায়গায় ভগবান উদাহরণটা দিতে পারো, ভগবানের থেকে ভগবা। পুনঃ থেকে পুনঃ হলো বিসর্গ চলে গেল। এটা আরো হয়তো উদাহরণ পাওয়া যাবে। স্যার বলছি ওই কি বলে শ্বাসাঘাতের অভাব ব্যাপারটা বুঝতে পারছি না। শ্বাসাঘাতের আমি আগের দিন বলেছিলাম কোন একটা কি, শ্বাসাঘাতের ইংরেজি হচ্ছে অ্যাকসেন্ট। তুমি ইংরেজির লোক, অ্যাকসেন্ট ব্যাপারটা জানো। ইংরেজিতে তোমাদের যে মিটার যখন কাউন্ট করা হয় বা একটা স্ট্রেস যেটা, তো এইভাবে লেখে না অ্যাসেন্ডিং অ্যাকসেন্ট, যেটা আমি এক্স্যাক্ট জানি না কোনখানে কোন ওয়ার্ডে কোন জায়গাতে পজিশনে অ্যাকসেন্ট বসে, তো ওই স্ট্রেস হয়। আমি উদাহরণ দিচ্ছি না, আমি বই পড়ি, আটা দেখো একটা উদাত্ত হচ্ছে, তো ওইটা হচ্ছে শ্বাসাঘাত আছে। ওই শ্বাসাঘাত যদি না থাকে, মানে আদি বর্ণটা যদি খুব লাইট উচ্চারণ হয়, এই জোর দিয়ে উচ্চারণ না হয়, স্ট্রেস মানে কি, মানে জোর দেওয়া বলছে, স্ট্রেস দিয়ে বলছি আমি, জোরটা না পড়লে, দ্যাট মিনস স্ট্রেস না থাকলে বা শ্বাসাঘাতের যদি অভাব হয়, শ্বাসাঘাত যদি না থাকে, তাহলে সেই যে দুর্বল হয়ে গিয়ে বর্ণটা লোপ পায়। এই হলো শ্বাসাঘাতের অভাব। স্যার এই এখানের এক্সাম্পলগুলোর মধ্যে একটা দিয়ে বলুন দেখি। আমি ওখানে দেওয়া একটা অলিক বলে উদাহরণ ছিল, সেইটা থেকে বলছি। ধরো অলিকের এই অটা স্ট্রেস না, মানে অলিক এরকম উচ্চারণ হচ্ছে না, এই জাতীয় ক্ষেত্রে এই লি যে দীর্ঘটা ছিল, এটা দীর্ঘটা হর্ষ হয়ে যাচ্ছে, অলিক এরকম। এবার এইটার ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি এই জিনিসটা একটু কাল্পনিক, মানে অ্যাকসেন্টের ব্যাপারটা। অ্যাকসেন্ট বৈদিক ভাষাতে, মানে ঋগ্বেদ ইত্যাদির যে সেখানে অ্যাকসেন্টের প্রয়োগ ছিল, উদাত্ত অনুদাত্ত স্বরিত বলে। অমৃতা এখানে আছে, অমৃতা হয়তো
ওই যে ষষ্ঠী বচন যেগুলো আছে সেগুলো হয়তো কিছুটা জানো, ওই সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ। তো ওর মধ্যে না মানে বৈদিক ভাষাটা একটা মেলোডিয়াস ল্যাঙ্গুয়েজ ছিল, এবং মন্ত্রগুলো যে বেদ মন্ত্র পাঠ হয় সেগুলো যে একটা কৃত্রিম তা না, কেন তখনকার ভাষা ওই ধরনের ছিল, এবং যে কোনো ভাষার মধ্যেই এই অ্যাকসেন্টের একটা প্রয়োগ থাকে। তো ওইগুলো ওই রকম পাঠ হতো, ওম সহনা ভবতু, এই নাতে একটা উদাত্ত হচ্ছে, কোনো জায়গায় অনুদাত্ত হচ্ছে, এই ধরনের থাকতো। কিন্তু সংস্কৃত, পালি, প্রাকৃত এই যুগে যখন ভারতবর্ষ এলো, সেই সময়ে গিয়ে এই সিস্টেমটা বিলুপ্ত হয়ে গেল। মানে যেভাবে আগে ওই স্বরবর্ণের যে অ্যাকসেন্টগুলো যেখানে যখন পড়তো, তো এই জায়গাটা এটা পাশ্চাত্য যারা লিঙ্গুইস্টিক তারা এই জিনিসটাকে উদ্ভাবন করেছেন। এগুলোর সেই অর্থে কোনো প্রামাণিক কিছু পাওয়া যায় না, মানে কাইন্ড অফ কাল্পনিক, যে এই বর্ণে যে শাসাঘাত আছে বলে বলা হচ্ছে, কেন এরকম কোনো রিটেন টেক্সটে এরকম মেনশন করা নেই যে এই বর্ণটাতে এখানে শাসাঘাত হচ্ছে। এটা বৈদিক ভাষায় হয়, মানে লৌকিক সংস্কৃতে হয় না বা পালিতে হয় না, বোঝা গেল? যার জন্য আমি যে অলিকের যে উদাহরণ দিলাম এখানে, এটাও কাল্পনিক, এটা এক্স্যাক্ট কোনো জায়গায় কোনো গ্রামারে বা কিছুতে মেনশন নেই যে এই অলিকের অতে মানে শাসাঘাত আছে বা নেই। আচ্ছা, ছন্দ রক্ষার জন্য অনেক সময় স্বর বা অনুস্বরের লোপ হয়। এখানে দেখো তিতিক্ষিস্বামী থেকে তিতিক্ষিস্বাম থেকে তিতিক্ষিসং বলছে, তো মি এর জায়গায় ম হচ্ছে। মি এর যে ই আছে, মানে মিকে ভাঙলে কি পাবো, ময় হসন্ত ই, এই ইটা লোপ পেয়ে গিয়ে এখানে ম হচ্ছে এবং মটা তারপরে অনুচ্চার হয়ে যাচ্ছে। আর একটা উদাহরণ দেখা যাচ্ছে বুদ্ধানং শাসনং, এই নং এর জায়গায় ন হচ্ছে, তাই অনুস্বারটা এখানে লোপ হলো। তাহলে অন্তবর্ণের লোপ হলো, এবং অন্তবর্ণের লোপ হলো এখানে একজ্ঞ। এরপরে হচ্ছে অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন বহুবার এসেছে, পরবর্তী এগুলোতে হয়তো দেখা যাবে এসেছে। আচ্ছা, অ্যাসিমিলেশন কি? অ্যাসিমিলেশন হচ্ছে সমীভবন বলা হয়, মানে দুটো আলাদা বর্ণ ছিল সেটা সমান বর্ণে পরিণত হচ্ছে, তো সেটাকে অ্যাসিমিলেশন বলে। যেমন যেটা খুব কমন, ধরো পালিতে যদি বলা হয় যে ধর্ম না, ধরো এখানে বলা হলো অল্প, অল্পতে ল আর প দুটো আলাদা বর্ণ আছে, পালিতে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে অপ্প, দুটো সমান বর্ণ হয়ে গেল। তো দুটো ভিন্ন বর্ণ যখন সমবর্ণে পরিণত হচ্ছে তাকে অ্যাসিমিলেশন বা সমীভবন বলা হয়। এখন এই যে পরিবর্তন হচ্ছে যুক্তাক্ষরের মধ্যে দুটো ব্যঞ্জন বর্ণের পরিবর্তন, এইটা পালিতে এবং প্রাকৃতে একটা নিয়মে হয়। নিয়মটা কি বলছে? স্পর্শধ্বনি, তার থেকে দুর্বল হচ্ছে নাসিক্য ধ্বনি, তার থেকে দুর্বল হচ্ছে ল, তার থেকে দুর্বল হচ্ছে স, তার থেকে ব, তারপরে য়, তারপরে র। তাহলে এইটা হচ্ছে একটা ক্রম, এর মধ্যে স্পর্শধ্বনি সবচেয়ে বলবান, তারপরে নাসিক্য ধ্বনি, তারপরে ল, তারপরে স, তারপরে ব, তারপরে য়, তারপর র। এইটা হচ্ছে পরপর ক্রম। এবং বলছে এখানে যে একটা কম্বিনেশনের মধ্যে যদি ব আর য় এর কম্বিনেশন, বয়ের সাথে য় এর কম্বিনেশন, মানে বয়ে জফলা যেটা, তাহলে দুটো ভিন্ন বর্ণ আছে, দুটো সমান বর্ণে পরিণত হবে। তাহলে এটা ব আর য় এর যে কম্বিনেশন বয়ে জফলা, এটা ব আর বও হতে পারে, আবার য় এর সাথে জয়ও হতে পারে, মানে জয়ে জফলা। তাই তো সমান হলে হয় দুটোই ব হতে পারে অথবা দুটোই য় হতে পারে, কিন্তু ওটা র্যান্ডামলি হয় না, এটা একটা নিয়মে হয়। নিয়মে বলছে এই যে সিরিয়াল বলা হয়েছে, এই সিরিয়ালের বাঁ দিকেরটাতে সবসময় পরিবর্তন হবে কম্বিনেশানে। তাহলে ব আর য় এর মধ্যে ব বাঁ দিকে আছে, মানে ব হচ্ছে বলবান, তখন য় এই দিকে চলে আসে। মানে রাজনৈতিক দলগুলোতে যেমন হয়, যে মেজরিটি আছে, যে একটু কমে আছে, সে গিয়ে তার সঙ্গে হাত মেলালো, এইরকম। কখনো মেজরিটি গিয়ে মাইনরিটিতে গিয়ে হাত মেলাচ্ছে, এরকম সাধারণত হয় না। যাই হোক, তো তাহলে কী হবে, বয়ে বয়ে হবে। যেমন উদাহরণ দিয়ে ধরো বলা হলো এখানে দিব্য,
এটা পালিতে হয়ে যাবে দিব্য, মানে এটা দিও হবে না, জয়ের কম্বিনেশনে ডবল হবে না। হলো আরও উদাহরণ, ধরো শয়ের সঙ্গে রয়ের যদি বলা হয়, স বলতে আমরা ধরো তালব্য শকে নিচ্ছি, কেন পালিতে দন্তস্ব হয় না, শয়ের রফলা। শয়ের রফলাটা তো শটা তো দন্তস্ব হলো, তাহলে ডবল শও হতে পারতো, অথবা ডবল রয়ে র ডবল হতে পারতো, রয়ের সঙ্গে ডবল, কিন্তু এইটা সবসময় শয়ে শই হবে। এই যে ধরো আশ্রম যদি শব্দটা হয়, এটা পালিতে অসম হয়, শয়ের রফলার ডবল হলো। ধরো বলা হলো এখানে অগ্র অগ্র। আচ্ছা, অগ্রতে গ আছে আর র আছে। গ কি বর্ণ? গ হচ্ছে স্পর্শ, আর র হচ্ছে লাস্ট বর্ণ। তাহলে এ মোস্ট পাওয়ারফুল, এ লিস্ট পাওয়ারফুল, তাহলে ডেফিনেটলি গ এর ডবল হবে, র এর ডবল না, এই জন্য গ এ গ হবে। অগ্র হলো অগ্র। তো এই নিয়মে কিন্তু এটা চলে, এর ব্যতিক্রম খুব কম দেখা যায়, খুব একটা বেশি না। নিসর্গীয়, যেটা নিসর্গীয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, নিসর্গ, নৈসর্গিক থেকে নিঃসর্গীয়, এই ধরনের পরিবর্তন হচ্ছে। এবং এখানে সমস্তগুলো, এগুলো অত ক্যালকুলেশনের প্রয়োজন নেই, কিন্তু এই ক্যালকুলেশন করে দেখলে দেখা যাবে যে সব জায়গায় এই নিয়ম খাটছে। আচ্ছা, এই গেল। এবারে বলছে যে ভিন্ন ব্যঞ্জনের সমব্যঞ্জনে পরিণত হয় যেটা, সেটাকে সমীভবন বা অ্যাসিমিলেশন বলা হয়। এবার উদাহরণ দেওয়া হচ্ছে এখানে, শুক্ল বর্ষ কৃষ্ণ বিদ্যা হচ্ছে শুক্ল বর্ষ ঘনহ বিদ্যা। এই হলো, এটা কিন্তু খুব সুন্দর উদাহরণ, কারণ এখানেই উপরে যে কম্বিনেশন তার সবগুলো এখানে আছে। কৃষ্ণতে দেখো ন আছে, নাসিক্য বর্ণ, বর্ষতে স আছে, শুক্লতে স্পর্শধ্বনি আছে, বিদ্যাতে য় ধ্বনি আছে। এখানে বয়ের উদাহরণটা মনে হয় শুধু দেওয়া হয়, মানে ব বর্ণ দিয়ে কোনো এ নেই। এই দিব্যটা দিব্য দিয়ে দিতে পারো, তাহলে বয়ের কম্বিনেশনে একটা চলে আসবে। আচ্ছা, এই হলো। এবার এখানে আরও এক্সটেনশন আছে, সেটা হচ্ছে সমীভবন 3 প্রকারের হয়। একটা হচ্ছে প্রগত সমীভবন, একটা পরাগত সমীভবন, একটা হচ্ছে অনন্য সমীভবন। প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ আর মিউচুয়াল। এই জিনিসটা প্রচুর লোকজনের ভুলায়। আচ্ছা, সমীভবন মানে কি? সমান হওয়া, তাই তো, বর্ণের পরিবর্তনকে বোঝাচ্ছে। ধরো যদি বলা হলো যে এর আগে কি কি ছিল, সম্প্রসারণ, অমিশন অফ ভাওয়েল, গুণ বৃদ্ধি, মানে পরিবর্তনটা কার হচ্ছে এইটা মনে রাখবে। আচ্ছা, আগে এক্সাম্পলটা দেখাই। প্রথমে বলছে যে পূর্ব ব্যঞ্জনের প্রভাবে পরবর্তী ব্যঞ্জনের সমীকরণ। তার মানে এটা এ ছিল, বি ছিল, এখানে আমরা দেখব কার সমীভবন হচ্ছে, মানে কার পরিবর্তন হচ্ছে। পরিবর্তন যার হবে সেখানেই তো ধ্বনির পরিবর্তন না। ধরো এ আর বি ছিল, এখানে এটা হয়ে গেল ডবল এ। ডবল এ হলে এই যে এটা ছিল, এটা তো এই আছে না, এইখানে কোনো পরিবর্তন হয়নি, পরিবর্তন হচ্ছে বিতে, মানে পজিশন 1 পজিশন 2। প্রথমটার কোনো পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে পরেরটার। বিটা চেঞ্জ হলো এতে, 1 এবং 2 যদি বলা হয়। তাহলে পরবর্তী ব্যঞ্জনের যদি পরিবর্তন হয় পূর্ববর্তী ব্যঞ্জনের প্রভাবে, তখন তাকে বলছে যে প্রগত সমীভবন। তার মানে এখানে সমীভবন কিসের হলো না, দুটো এ হয়ে গেল, মানে প্রথম বর্ণটার সমত্ব হলো, মানে যার সমান হলো সে হলো প্রগত সমীভবন। তাহলে এখানে আগে হচ্ছে, উদাহরণ দিচ্ছে শুক্ল থেকে শুক্ল। শুক্ল ক আর ল ছিল, চেঞ্জ হলে ক আর ক হলো, তাহলে 1 আর 2 হয়ে গেল 1 আর 1, মানে ফার্স্টটার ডবল হলো, পূর্ববর্তী যে আছে আগেরটার ডবল হয়ে যাচ্ছে, সমীভবন হচ্ছে। এরপরে পরাগত সমীভবন, রিগ্রেসিভ অ্যাসিমিলেশন, তাহলে পরবর্তী ব্যঞ্জনের প্রভাবে পূর্ববর্তী বর্ণের পরিবর্তন। তার মানে এখানে এ আর বি ছিল, এটা হয়ে গেল বি আর বি, মানে সেকেন্ডটার ডবল হচ্ছে, পরবর্তীর ডবল বা পরবর্তীর সমান হয়ে যাচ্ছে।
তেমন ধর্ম থেকে ধম্ম, ধর্মতে ধর্ম, র তারপর ম ছিল, পরিবর্তন হয়ে ম আর ম হলো, তাহলে 1 2 ছিল, এটা 2 2 হয়ে গেল। পরবর্তী যে বর্ণ আছে সেটা ডবল হচ্ছে, এটা হলো পরবর্তী বর্ণের সাম্যতে পরাগত সমীকরণ বা রিগ্রেসিভ অ্যাসিমিলেশন। আর হচ্ছে অনন্য সমীকরণ। অনন্য মানে হচ্ছে অন্য, না আগের হলো না পরের হলো, দুটোই ডিফারেন্ট হয়ে গেল, মিউচুয়াল অ্যাসিমিলেশন। যেমন বিদ্যা থেকে বিদ্যা, এখানে দ আছে আর য় আছে, চেঞ্জ হয়ে গিয়ে দুটোই জ হলো। না দয়ের পরিবর্তন, আগেরটা হলো না প্রগতও হলো না, না পরেরটা পরাগতও হলো না, হয়ে গেল অনন্য, দুটো আলাদা বর্ণ, বিদ্যা থেকে বিদ্যা। এই হলো। এছাড়া বলা হচ্ছে যে এছাড়া দুটি স্বরবর্ণেরও সমীভবন হয়, যেমন ইক্ষু বা শিশু, এখানে দেখো ই আর উ দুটো আলাদা বর্ণ আছে, তার জায়গায় উচ্চু হচ্ছে, মানে দুটো উ হলো। সুসুতে দুটো উ হলো। তাহলে স্বরবর্ণেরও কিন্তু সমীভবন দেখা যায়, দুটো ভিন্ন স্বরবর্ণ সমু স্বরবর্ণে পরিণত হচ্ছে হলো। আচ্ছা, এরপরে হচ্ছে ডিসিমিলেশন, আর পরে কি আছে একটা দেখি, প্যালাটালাইজেশন। আচ্ছা ঠিক আছে, ডিসিমিলেশন পর্যন্ত আজকে পড়াবো। সমীভবন যদি অ্যাসিমিলেশন হয়, দুটো আলাদা ছিল সমান হয়ে গেল, ডিসিমিলেশন হচ্ছে ডিসিমিলার, মানে দুটো একই ছিল আলাদা হয়ে যাবে। তো শব্দ মধ্যে পরস্পর সমধ্বনির একটি অন্য ধ্বনিতে পরিণত হলে তাকে ডিসিমিলেশন বা বিষমীভবন বলে। পালিতে এর প্রয়োগ কদাচিৎ দেখা যায়, খুব কম ক্ষেত্রে, এবং এটাকে দুটো ভাগে ভাগ করছে, একটা স্বরধ্বনির বিষমীভবন, একটা ব্যঞ্জন ধ্বনির বিষমীভবন। প্রথমে স্বরধ্বনির বিষমীভবন, এখানে অয়ের জায়গাতে ই হচ্ছে। দেখো মধ্যম শব্দতে 3টেই অ আছে, ময়েতে অ আছে, ধয় জকলাতে অ আছে, ময়েতে অ আছে হলো। এটা পালিত হচ্ছে মজ্জিম, তাহলে প্রথমটা অটা অ আছে, মাঝের যেটা ছিল সেটা ই হয়ে গেল, আবার পরে একটা অ আছে, তাহলে সমান বর্ণ ছিল স্বরবর্ণ, একটা ই হয়ে গেল। অ থেকে উ এর পরিবর্তন, সম্মতিতে এখানে ছয়ে অ আছে, ময়ে ময়েতে অ আছে, হয়ে গেল সম্মতি, তাহলে সেকেন্ড অটা হয়ে গেল উ। ই হর্ষৌ থেকে উ, যেমন সংস্কৃত যুগুপসতে থেকে পালি হচ্ছে জিগুচ্ছাতি, যুতে উ আছে, গুতে উ আছে, এখানে জিগুচ্ছাতিতে হয়ে গেল ই হলো। আচ্ছা, এবারে উ থেকে অ, মুকুলে দেখো উ আছে, এখানে উ আছে, হয়ে গেল মকুল, এখানে মটা অ হলো, এখানে উ, তাহলে উ এর জায়গায় অ এর পরিবর্তন। এরা হলো স্বরধ্বনির বিষমীভবন। এরপর হচ্ছে ব্যঞ্জন ধ্বনির বিষমীভবন। ব্যঞ্জন ধ্বনির দেখো পিপিলিকার প আছে, হয়ে গেল কিপিল্লিকা, তাহলে প এর জায়গায় ক এর পরিবর্তন হচ্ছে, এই প হলো ক। ক এর জায়গায় ত, কক্কল হচ্ছে তক্কল, এখানে ক এর কম ক আছে, এখানে ক এর জায়গায় ত হলো, সমান ছিল আলাদা হয়ে গেল। ল থেকে ন, দেখো ললাটের ল ল ছিল, এখানে ল থেকে একটা ন হয়ে গেল, নলাট হবে। তো তাহলে এখানে হয়ে গেল ব্যঞ্জন ধ্বনির বিষমীভবন, কক্কল বিষমীভবন। শব্দের এবং অর্থ কি? কক্কল কি শব্দের অর্থ, কক্কল শব্দের অর্থটা কি? এইটা দেখতে হবে, কাঁকড়া না কি একটা এরকম হবে, আদারওয়াইজ মোস্ট বলি কক্কল কোনো একটা মশলার নাম, এলাচ লবঙ্গ জাতীয় কোনো কিছু একটা হয়তো হবে, কিন্তু দেখতে হবে। আচ্ছা, এই পর্যন্ত আজকে হলো, পরের দিনে প্যালাটালাইজেশন ইত্যাদি জিনিসগুলো হবে। আচ্ছা, এখানে কারোর কিছু জিজ্ঞাসা থাকলে বলো। আচ্ছা, তো পরের দিনে প্যালাটালাইজেশন, সেরিব্রালাইজেশন, ভোকালাইজেশন, ডিভোকালাইজেশন, অ্যাসপিরেশন, ডিঅ্যাসপিরেশন, আর চেঞ্জ অফ প্লেস অফ আর্টিকেল 26 পর্যন্ত আছে। 26 পর্যন্ত জিনিসগুলো কিন্তু ভীষণভাবে হচ্ছে ওই স্থান এবং মানে বর্ণের যে ক্লাসিফিকেশনগুলো আমি দেখিয়েছিলাম, কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, ঘোষ বর্ণ, অঘোষ বর্ণ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, পুরোপুরি এই জিনিসের ওপরে। তো ওইগুলো যারা পড়োনি আর একবার ভালো করে পড়বে, নাহলে পরের দিনে ক্লাসে বুঝতে পারবে না। আর এখানে 26 থেকে 26-এর পরে মেটাথিসিস, ন্যাসালাইজেশন, অ্যানালজি,
মাগধিজম, লস অফ ডুয়াল নাম্বার, আর এখানে আচ্ছা 31টা আছে, 31 ট্রু ডেটিভ ইন পালি, এটাও ছোট আছে। দেখা যাক আগে পরের দিন হয়তো শেষ হয়ে যাবে, তা সত্ত্বেও তোমরা এগুলো তৈরি করো। মানে তোমাদের আজকে দুটো ক্লাস, প্রথম দিনে লিঙ্গুইস্টিক্সের একটা ক্লাস হলো ওই বেসিক ক্লাস, আর বর্ণের ফোনেটিক চেঞ্জের ওপর একটা ক্লাস হলো আজকে সেকেন্ড ক্লাস, পরের দিনে 3 নম্বর পাবে, মানে 1 মাস হবে লিঙ্গুইস্টিক্সে। মানে পরের দিনে ফোনেটিক্যাল চেঞ্জগুলো শেষ হলে 4টে ক্লাস শেষ হবে এবং 1 মাস হবে, এবং এই জিনিসটার উপর আমি একটা এক্সাম নেব। এবার থেকে আমি ঠিক করেছি প্রতি মাসে একটা করে এক্সাম থাকবে, ওই মাসে যে যে জিনিসগুলো পড়ানো হয়েছে তার উপরে। তো এগুলোকে ফেলে রেখো না। আমারও একটু ভুল হয়েছে জিনিসটা পাঠাতে, সেটা না হয় একটা বিষয়, কিন্তু এখনও হাফ সময় আছে এই মাসের, তো এই জিনিসগুলো তৈরি করে নাও। এই মাসের শেষে পুরো মানে 18 নম্বরের ওপরে একটা এক্সাম নেওয়া হবে, 3, 6, 18 লিখবে, এবং 18 চেষ্টা করে যেন 18 পাবে সেইভাবে তৈরি করা। ঠিক আছে? তো তাহলে আজকে পড়ানো হলো টোটাল মেটাসিস অ্যাসিমিলেশন, 19 খানা। একটু হয়তো চাপ হয়ে যাবে, তাও চেষ্টা করো যতখানি এখান থেকে কভার করার, এবং পরের দিনের মানে এই মাসের শেষের মধ্যে যেন এই জিনিসগুলো তৈরি হয়ে যায়, তাহলে এক্সামটা ভালো করে দিতে পারবে। এবং এই জিনিসগুলো তৈরি থাকলে তবে গিয়ে পরে যখন ক্যারেক্টারিস্টিক্স অফ পালি, হোমল্যান্ড অফ পালি, এই মাগধী প্রাকৃত, অর্ধমাগধী প্রাকৃত, তারপরে বৌদ্ধ সংস্কৃত, অশোকান প্রাকৃত, হেন তেন সব প্রশ্ন আছে, সেই জিনিসগুলো এগুলো তৈরি থাকলে ওগুলার মানে নিজেরা মুখে মুখে তৈরি করে নেবে, 10-15 মিনিট পড়লে হয়তো তৈরি হয়ে যাবে এরকম। ঠিক আছে? কারো যদি প্রশ্ন না থাকে তাহলে আমি ক্লাস অফ করছি। কি বলছো কে? আচ্ছা ঠিক আছে।